ডাক্তারের সামনে হাতে ক্যান্সারের রিপোর্ট নিয়ে বসে আছে মায়া। মুখে এক বিশ্বজয় করা হাসি। ডাক্তার ম্যাডাম কিছুটা অবাক হয়ে বললেন, আপনার বাসায় কেউ আসেনি কেন আপনার সাথে? আসলে তারা অনেক বিজি, তাই আমিই নিতে আসলাম রিপোর্টটা। কিন্তু আমি তো ফোন করে বলেছিলাম আপনার হাজবেন্ডকে আসতে। অনেক আর্জেন্ট দরকার ছিল, ওনার সাথে কিছু কথা ছিল। যা বলার আমাকেই বলুন, রোগ তো আমারই। ইয়ে মানে আপনাকে বলাটা ঠিক হবে কি? এতে পেশেন্টের অবস্থা আরও সিরিয়াস হয়ে যায়। বেশি কিছু আর কি বলবেন? আমার কন্ডিশন ভালো না, আর কি মৃত্যু ঝুঁকিতে আছি, এই তো। এর বেশি তো কিছু না। বলেই অট্ট হাসিতে ফেটে পড়েন মায়া। ডাক্তার হতভম্ব হয়ে তাকিয়ে আছে মায়ার দিকে। তার মনে হচ্ছে মায়া মেন্টালি দিক দিয়ে সিক, না হলে নিজের ক্যান্সার রিপোর্ট দেখে এভাবে হাসতে পারে। মায়া হাসি বন্ধ করে। আচ্ছা ডাক্তার, আমার কিসের ক্যান্সার? জি, আপনার ব্লাড ক্যান্সার হয়েছে। ব্লাড ক্যান্সারে কি মানুষ মারা যায়? জি, তেমন নয়, তবে মাসে মাসে শরীরে রক্ত চেঞ্জ করতে হবে আপনাকে, নইলে মৃত্যুও হতে পারে। আমার অবস্থা কেমন? খুব খারাপও না, আবার খুব ভালোও না। দেখুন, শরীরের যত্নের উপর সব কিছু। এই যে আপনার ব্লাড ক্যান্সার আজ, এটা কিন্তু তার অযত্নের কারণেই হয়েছে। দেখুন, ক্যান্সার মানে নো আনসার। এই ধারণাটা ভুল। কিছু ক্ষেত্রে ক্যান্সার সেরে যায়, আবার কিছু ক্ষেত্রে বেড়ে যায়। সেটা নিয়মিত চিকিৎসার মাধ্যমে বেঁচে থাকাকে অর্থপূর্ণ করে তোলে। সো আপনার ক্যান্সার দ্রুত রক্তে ছড়িয়ে ফেলার আগে হসপিটালে অ্যাডমিট হয়ে যেতে হবে এবং আপনাকে রক্ত চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমি যদি রক্ত চেঞ্জ না করি তাহলে? কি বলছেন এসব? তাহলে আপনার প্রাণনাশের ঝুঁকি রয়েছে। আর এখন কিছু মেডিসিনের নাম লিখে দিচ্ছি, সেগুলো নিয়মিত খাবেন আর নিজের শরীরের যত্ন নেবেন। মায়া প্রেসক্রিপশনটা নিল। উঠে দাঁড়াতেই অস্বাভাবিকভাবে কাশতে শুরু করলো। মায়া হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। হাত সরাতেই চোখে পড়ল তাজা রক্ত হাতে লেগে রয়েছে। ডাক্তারের চোখ আড়াল করে দ্রুত ডাক্তারের কেবিনের থেকে বেরিয়ে ওয়াশরুমের দিকে ছুটে গেল। চোখে মুখে পানির ছিটা দিয়ে টিস্যু দিয়ে হাত মুছে বেরিয়ে এলো। রিকশায় উঠে মায়া ভাবছে গত কয়েক মাস ধরে অস্বাভাবিক জ্বর, দ্রুত ওজন কমে যাচ্ছিল। এসবকে তখন খুব একটা পাত্তা দেয়নি, কিন্তু হঠাৎ তার কাশি বেড়ে যায়। কাশির সাথে রক্ত বের হতে থাকে। এসবে অনেকটাই ঘাবড়ে যায় সে। মাথার চুলও পড়ে যাচ্ছিল। কয়েকদিন আগে রাতে সবাই ঘুমিয়ে গেছে, হঠাৎ কাশি বেড়ে যায় মায়ার। পাশে তাকিয়ে দেখে আতিক ফোনে কারোর সাথে চ্যাট করতে ব্যস্ত। মায়ার মাসখানিক থেকে যে জ্বর, তার কোনো খেয়ালই নেই। শ্বশুর শাশুড়িও তেমন নয়। বাড়ির বউদের সামান্য জ্বর হলে তা নিয়ে মাতামাতি করার কিচ্ছু নেই। জ্বর তো স্বাভাবিক। বউদের সামান্য অসুস্থ হলেও শুয়ে থাকা যাবে না, কারণ সে এখন বউ, তার অনেক দায়িত্ব। মায়ের কাশিটা বেড়ে যাওয়ায় আতিক বিরক্ত কণ্ঠে বলল, কি সমস্যা তোমার? এত কাশছো কেন? যাও, উঠে গিয়ে পানি খেয়ে এসো। আর কানের কাছে তোমার কাশির শব্দ ভালো লাগছে না। কালকে দয়া করে ডাক্তারের কাছে গিয়ে আমাকে উদ্ধার করো। অসহ্য। আতিক পাশ কেটে আবারও ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মায়া মুখে হাত দিয়ে কাশি আটকানোর চেষ্টা করছে। শেষে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। কাশতে কাশতে একদলা রক্ত বের হয়ে আসলো, যা দেখে ভীষণ রকম ভয় পেয়ে গেল মায়া। তাড়াতাড়ি রক্ত পরিষ্কার করলো পানি দিয়ে। মুখ ধুয়ে ফেললো মায়া। বেসিনের দিকে তাকালো মায়া। সংসার জীবনে আসার পর থেকে খুব সময় আয়না দেখা হয় না। নিজের দিকে তাকানোর ফুরসতই নেই। নিজের গালে হাত দিয়ে বলল, কিরে মায়া, তোর চেহারার এত অবনতি হয়েছে কেন? কারণ আমি এখন বউ, তাই। এখন নিজেকে গোছানোর সময় নেই, সংসার গোছাতে হবে তো। মায়া ওয়াশরুম থেকে বের হয়ে একবার আতিকের দিকে তাকালো। ফোনে কারোর সাথে চ্যাট করছে আর মুচকি মুচকি হাসছে। মায়ার বুকের ভিতরে কোনো রিয়াকশন হলো না, কারণ তার এসব এখন অভ্যেস হয়ে গেছে। মায়া বারান্দায় চলে গেল। সেখানে ছোট একটা বেতের চেয়ারে বসে পড়লো আর মুখে কাপড় দিয়ে খুব খুব করে আস্তে আস্তে কাশতে লাগলো, যেন আতিকের কানে না পৌঁছায় কাশির শব্দ। আতিকের দিকে মুখ করে বসে রইল মায়া আর ভাবতে লাগলো কিছু পুরনো কথা। 4 বছরের সম্পর্ক আতিক আর মায়ার। মাত্রাতিরিক্ত ভালোবাসে মায়া আতিককে, আর মায়া আজও বুঝে উঠতে পারল না যে আতিক তাকে সত্যি ভালোবাসে কিনা। আতিকের সাথে বিয়ে মায়া এক প্রকার জোর করেই করেছে, কারণ মায়ার পরিবার আতিককে একদমই পছন্দ করে না। কারণ তারা খুব ভালো করে জানে যে শুধু আতিক মায়াকে
ব্যবহার করছে। অনেক অত্যাচার সহ্য করতে হয়েছিল আতিকের সাথে সম্পর্ক রাখার জন্য, কিন্তু ভালোবাসায় সে অন্ধ ছিল। মোটা কাচের চশমা পরে রেখেছিল মায়ার চোখে। তাই তো সবাই আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরও পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করে আতিককে। 2 বছরের বিয়ের বয়স তাদের। প্রথম কমাস আতিক ভালো ছিল মায়ের সাথে, তারপর শুরু হয় অবহেলা। আজ বড্ড মনে পড়ছে মায়ের বলা কথাগুলো। আতিকের সাথে তুই কখনো সুখী হতে পারবি না, বিয়ে করিস না ওকে। একটা দীর্ঘশ্বাস ফেললো মায়া। ঘরে আর সে গেল না, বাকি রাতটা বারান্দায় কাটালো। আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে মায়া বুঝতেই পারেনি। ফজরের আজানের ধ্বনি কানে আসতেই ঘুম ভেঙে গেল মায়ার। বারান্দা থেকে ঘরের ভিতর প্রবেশ করে দেখে আতিক বিফরে ঘুমাচ্ছে। মায়া কিছুক্ষণ পলকহীন ভাবে আতিকের মুখের দিকে তাকিয়ে রইল। মনে মনে আফসোস করে বলেছে, আমায় একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হতো তোমার। চোখের কোণের পানিটা মুছে নিয়ে ওয়াশরুমে চলে গেল মায়া অজু করার জন্য। ফজরের নামাজের মোনাজাতে প্রতিদিনের মতো আজও চোখের পানি ছেড়ে দিল মায়া। হে আমার পালনকর্তা, কেন তুমি আমাকে এত ভালোবাসার কাঙ্গাল বানাইছো? যেখানে আমার কপালে তুমি এক ফোঁটাও ভালোবাসা রাখোনি। রহম করো আমার উপর ইয়া মাবুদ। আমি জানি না কি এত পরীক্ষা নিচ্ছ আমাকে ধৈর্য দান করো মাবুদ। আমি যেন তোমার সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আতিককে তুমি নেক হায়াত দান করো আল্লাহ। সৎ পথে চলার তৌফিক দান করো, আমিন। মায়া চোখের পানি মুছে জায়নামাজটা ভাঁজ করে সকালের নাস্তা বানানোর জন্য রান্নাঘরে গেল। সকালের নাস্তা বানানো প্রায় শেষ। মায়ার আবারও কাশি শুরু হয়েছে। শাশুড়ি মা পিছন থেকে ঝংকার গলায় আওয়াজ করে বললেন, তোমার এমন কাশি হচ্ছে আর তুমি সেই কাশি নিয়ে রান্না করছো? তোমার মুখের কাশি যদি খাবারে পড়ে, এসব নোংরামি খাবার আমাদের খাওয়াবে? মা, আপনি এসব কি বলছেন? আমি মুখ ঢেকেই কাশছি। কেন বাপু, তোমার কাশি কতদিন থেকে? আমার ছেলে কি তোমায় ঔষধ এনে দেয়নি? না খেয়ে নিজে ইচ্ছায় অসুস্থ হয়ে যাচ্ছ? মা, আতিক যা ঔষধ এনে দিয়েছে তা খেয়েছি আমি, কিন্তু না কমলে আমি কি করব? আর কোনো মানুষ ইচ্ছে করে অসুস্থ হয় না। ভুল করেছো, আবার মুখে মুখে তর্ক করছো। মায়া এবার আর কিছু বলল না, কারণ এখন ওনার সাথে কথা বলা মানেই ভাববে ঝগড়া করছে। তাই মায়ার ভুল না থাকা সত্ত্বেও বলল, আমাকে মাফ করবেন মা, আমি তর্ক করছিলাম না। হ্যাঁ হয়েছে বাপু, সরো তো এখান থেকে। যাও গিয়ে 3 কাপ চা বানাও। মায়া কিছু না বলে চুলায় পানি উঠিয়ে দিল আর ভাবছে, নানা বিষয় নিয়ে মায়ের সাথে কতই না তর্ক করছি, তারপরেও মা সবকিছু ভুলে আবার আমায় বুকে জড়িয়ে নিত। ভুল করার পরেও মাকে কখনো সরি বলা হয়ে ওঠেনি, আর এখন ভুল না করেও মাফ চাইতে হয়। শাশুড়ি মা টেবিলে নাস্তা সাজাচ্ছেন, মায়া চা বানাচ্ছে। আতিক শ্বশুর মশাই আর মায়ের দেবর শফিক নাস্তার টেবিলে বসলেন। আতিক কিছুটা গরম মেজাজ নিয়ে বলল, মা, আজ কি তুমি নাস্তা বানাইছো নাকি? হ্যাঁ বাবা, আমি নাস্তা বানিয়েছি। শাশুড়ি মায়ের কথা শুনে মায়া একটু অবাক হলো না, কারণ এর আগে এমন হয়েছে, হাত পুড়ে রান্না করেছে মায়া, আর তার শাশুড়ি মা নিজের নামে জ্বালিয়েছে। রাগী কণ্ঠে আতিক বলল, তুমি কেন রান্না করেছো? মায়া কি করছে? ওকে এই বাসায় কি জন্য রাখা হয়েছে? নবাবী হয়ে থাকার জন্য নাকি? মায়া থাকতে যে তোমাকে রান্না করতে হবে? মায়া কাপে চা ঢালছে আর মাথা নিচু করে সব শুনছে। শাফিক তখন বলে উঠল, ভাইয়া, রান্নাটা মা নয় ভাবি করেছে। ভাবি ফজরের পর রান্নাঘরে ঢুকেছে, আর মা আধা ঘন্টা হয়েছে মা ঘুম থেকে উঠেছে, আর এত নাস্তা মা অবশ্যই আধা ঘন্টায় করেনি। শাশুড়ি মায়ের হাটে হাড়ি ভেঙে যাওয়াই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শাফিকের দিকে। শ্বশুর বাবা বললেন, নিজে রান্না করে নিজের ছেলের সোহাগ নিতে যেও। বৌমা, আমার চা দাও। মায়া মাথা নিচু করে আতিক, সাফিক আর শ্বশুর বাবাকে চা দিলেন। মাথাটা ঝিমঝিম করছে মায়ার। একে তো রাতে ঘুম হয়নি, দ্বিতীয়ত গায়ে আবার জ্বর আসছে। মায়া খবরের কাগজটা শ্বশুরের হাতে দিল। বাবা একটু ভালো করে মায়ের দিকে তাকালো। বৌমা, তুমি কি ঠিক আছো? এমন দুর্বল দুর্বল লাগছে কেন তোমায়? কিছুটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে শাশুড়ি মা বলল। 2 দিন পর পর অসুখ পুষলে কি আর হবে? শাফিক চিন্তিত কণ্ঠে বলল, তোমার বাবার কি জ্বর আসছে না ভাবি?
মায়া সবাইকে নাস্তা দিচ্ছে। আতিক আর চোখে মায়ের দিকে তাকালো। সত্যি মায়ের মুখটা খুবই শুকনো লাগছে। আতিক বিরক্ত কণ্ঠে বলল, তুমিও আমাদের সাথে নাস্তা করতে বসো, আর নাস্তা করে তাড়াতাড়ি রেডি হও, তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। মায়া আতিকের দিকে তাকালো। বুঝতে পারলো না আজ কি সূর্য পশ্চিমে উঠেছে নাকি। মায়া সহজ ভাষায় বলল, আমি ঠিক আছি, ডক্টরের কাছে যেতে হবে না। শাশুড়ি মা বলল, ঢং করো না তো। আতিক যা বলেছে তাই করো। অসুস্থ হয়ে বাবার বাড়ির লোকজনকে আবার বলবে তার মেয়েকে অবহেলায় রাখি। মায়া শুধু একটা দীর্ঘশ্বাস ফেললো। সবার সাথে নাস্তা করে নিল। মায়ের সম্ভবত এই একসাথে খাওয়ার ভাগ্য খুব কমই হয়। আর বাবার বাড়িতে একদিনও তার বাবা মা তাকে ছাড়া খায়নি। এখানে একদিন কেন, দিনের পর দিন না খেয়ে থাকলেও কেউ কিছু বলতে আসবে না। আর একবেলা না খেয়ে এলেও আব্বু নিজ হাতে তুলে খাওয়াতো। খুব ইচ্ছে করে আবার আব্বুর হাতে খাবার তুলে খাই। খাওয়ার মাঝখানে মায়ের আবার কাশি শুরু হলো। খাবার রেখে মুখে হাত চেপে ধরে উঠে চলে গেল মায়া। ওয়াশরুমে গিয়ে হাত দিয়ে দেখলো মায়া তাজা রক্ত। বড় বড় কয়েকটা শ্বাস নিল মায়া। মাথায় হাত দিয়ে বসে পড়ল। কেন জানি খুব কষ্ট হচ্ছে তার। মায়া রেডি হয়ে বাইরে এসে দেখে আতিক বাইক নিয়ে দাঁড়িয়েছে। গম্ভীর মুখে আতিক বলল, তাড়াতাড়ি উঠে বসো, আমার অফিসের লেট হয়ে যাচ্ছে। মায়া অসহায় মুখ করে বলল, তুমি আমার সাথে ডক্টরের কাছে যাবে না? পাগল হয়েছো? আমি অফিস বাদ দিয়ে তোমার সাথে যাব? তুমি একাই তো যেতে পারবে। মায়া চুপ করে গেল। আতিকের কথায় বাইকে উঠে বসলো। মায়া আতিককে ধরল না। আতিক নিজেও কিছু বলল না। গাড়ি স্টার্ট দিল। মায়ের চোখ জোড়া ভেজে উঠল। একটা সময় ছিল যখন বাইকে মায়া উঠে বসলেই আতিক গাড়ি স্টার্ট করার আগে বলতো, কাঁধে হাত দিয়ে ধরে বসো, নইলে পড়ে যাবে। মায়া দুষ্টুমি করে ধরতই না। তখন আতিক নিজেই মায়ের কাঁধে হাত দিয়ে দিত। হসপিটালের সামনে এসে বাইক থামালো আতিক। তুমি যাও, আমার যেতে হবে, দেরি হচ্ছে। তুমিও আমার সাথে যাবে, নইলে আমিও যাব না। কঠিন গলায় আতিক বলল, কি ঢং শুরু করলে? আমার দেরি হয়ে যাচ্ছে বললাম না তোমায়? বসের বকুনি তো তোমায় শুনতে হয় না, আমায় শুনতে হয়। এসব আমার অসহ্য লাগে মায়া। মাঝে মাঝে তোমার বাড়াবাড়িগুলো। আমি জানি তো, আমার কোনো কথাই তোমার ভালো লাগে না এখন। আতিক বিরক্ত হয়ে বাইক পার্ক করে মায়াকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার ম্যাম মায়ার অসুস্থের ডিটেলস শুনে কিছুটা চিন্তিত কণ্ঠে বলল, মিস্টার আতিক, এতদিন ধরে আপনার ওয়াইফ আর তার এই অবস্থা, আপনি কিছু করেননি? আতিক মাথাটা নিচু করে বলল, আমি তো ওষুধ যা লাগে সব এনে দিয়েছি, মায়া নিজেই হয়তো ঠিকমতো খায়নি। মিস্টার আতিক, এতটা কেয়ারলেস হওয়া কিন্তু ভালো নয়। মাসখানেক থেকে জ্বর, আবার কাশি, কাশিতে 2 দিন ধরে রক্ত বেরোচ্ছে। রক্তের কথা তো মায়া কিছুই বলেনি। মিস মায়া, আপনার অনেকগুলো টেস্ট করতে হবে, আর রিপোর্ট দেখে আপনার ট্রিটমেন্ট করা হবে। তার আগে আমি কিছু বলতে পারছি না। আপাতত কিছু মেডিসিনের নাম লিখে দিচ্ছি, সেগুলো খান, আর আজকের মধ্যে টেস্টগুলো করে নিন। মায়ের শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আর নিজের যত্ন নেবেন। খাওয়া দাওয়া মনে হয় ঠিক মতো করেন না। পুষ্টিকর খাবার খাবেন বেশি করে। মায়া আতিক ডাক্তারের রুম থেকে বেরিয়ে আসলো। আতিকের উদ্দেশ্যে বলল, সরি, আমি রক্তের বিষয়টা বলিনি। না থাক, ডাক্তারের কাছে কেয়ারলেস প্রমাণ করার জন্য ধন্যবাদ। মায়ের হাতে 1000 খানিক টাকা দিয়ে বলল, সব টেস্টগুলো করিয়ে নিও, আমি গেলাম। হনহনিয়ে আতিক চলে গেল। মায়া আতিকের যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে। মাঝে মধ্যে খুব কষ্ট হয় আতিকের আচরণে। একদম চিনতে পারি না এই মানুষটাকে, অথচ নিজের থেকে বেশি ভালোবাসি এখনো। সব টেস্ট করানো হলো। রিপোর্ট আসবে 3 দিন পর। মায়া ডিসপেন্সারি থেকে যাবতীয় ওষুধ নিয়ে বাসায় চলে গেল। আবারও প্রচুর জ্বর আসছে। কাশিটা তো থামছেই না। হর্নের আওয়াজে মায়ের এসব ভাবনায় সুতোর টান পড়ল। নিজেকে খুব হালকা হালকা লাগছে তার। এটা জেনে যে তার ক্যান্সার। জ্যামের মধ্যে আটকা পড়ে আছে মায়া। জ্যাম জিনিসটা অনেক বিরক্তিকর একটা অবস্থা, কিন্তু আজ কেন জানি মায়ার এই জ্যামের ভিতর থাকতে ভালো লাগছে। মায়া চারপাশে মানুষদের দেখছে। কয়েক মিনিটের জ্যামের জন্য কতই বিরক্ত হয়ে উঠেছে। নিজের গন্তব্যে যাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। জ্যামের ভিড়ে এক গাড়ির দিকে তাকাতেই মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কিছুক্ষণের জন্য মায়ের হার্ট রেসপন্স করা বন্ধ করে দিয়েছে। নিজের মনে চোখের পানি গাল বেয়ে টপ টপ করে ঝরতে লাগলো। আতিক অন্য একটা মেয়েকে বাইকের পিছনে নিয়ে আছে।
মেয়েটি আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে আতিককে। মায়া নিজের রিপোর্টের দিকে একবার তাকিয়ে চোখের পানিটা মুছে নিল, আর ব্যাগ থেকে ফোন বের করে তাদের একটা ছবি উঠিয়ে রাখলো। জ্যাম কেটে যাওয়ায় বাইক নিয়ে চলে গেল আতিক। সারা রাস্তা মায়া আর চোখের পানি ফেলেনি, শুধু নিজের ক্যান্সার রিপোর্ট দেখছে আর দীর্ঘশ্বাস ফেলছে। বাসায় এসে দেখে দুপুরের রান্না হয়নি। মায়া মনে মনে ভাবছে, একটা দিন কি শাশুড়ি মা রান্নাটা করতে পারতো না? হ্যাঁ পারতো, কিন্তু মায়া কি করতে আছে তাহলে? সে তো শুধু এই বাড়িতে কাজের মেয়ে হয়ে এসছে, বউ মানেই তো তাই। শাশুড়িকে সব কাজ থেকে ছুটি দিয়ে দাও। মায়াকে দেখে শাশুড়ি মা বলল, এতক্ষণ লাগে এক ডাক্তারের কাছ থেকে ফিরতে, মাথায় তো কাণ্ডজ্ঞান বলতে কিচ্ছুই নেই। দুপুরে রান্নাটা যে করতে হবে সেদিকে কি খেয়াল আছে? মাফ করবেন মা, জামে আটকে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে। কিসের দেরি হয়েছে তা আমি বুঝি। দেখো গিয়ে কোনো ছেলে বন্ধুর সাথে বসে গল্প করছিলে কিনা? মায়া শেষের কথাটা কিছুতেই হজম করতে পারল না, তাই কঠিন গলায় উত্তর দিল, আমাকে কোনোদিন দেখেছেন মা অন্য কারোর সাথে আড্ডা দিতে? অযথা বউদের সন্দেহ করতে যাবেন না, নইলে এতে বিপরীত হবে। আমি রান্না করে দিচ্ছি, একটু অপেক্ষা করুন। মায়া শাশুড়ি মাকে আর কোনো কথা বলতে না দিয়ে সোজা নিজের রুমে চলে গেল। মায়া নিজের মনেই বলছে, একটা মানুষ ডক্টরের কাছে থেকে ফিরেছে আর তার শরীরের অবস্থা না জানতে চেয়ে রান্না নিয়ে পড়ে গেছেন। মায়া নিজেই নিজেকে তাচ্ছিলের হাসি দিয়ে হাত মুখ ধুয়ে রান্নাঘরে গেল। মায়া নিজের মনে রান্না করছে, শরীরটা তার একদমই ভালো লাগছে না। বাবার বাড়ির কথা মনে পড়ছে তার। একটু অসুস্থ হলে বাবা মা কত উতলা হয়ে যেত, খাবারটাও নিজের হাতে খেতে হতো না। দুপুরে আতিক খেতে আসে না, অনেক মাস হয়েছে। বিয়ের নতুন সময় আসতো রোজ। দুপুরে সবাইকে খাইয়ে দিয়ে মায়া না খেয়েই রুমে গেল। শরীরটা অনেক ক্লান্ত লাগছে তার, এখন একটু তার বিশ্রাম দরকার। মায়া খাটে হেলান দিয়ে নিজের শরীরটা এলিয়ে দিল। হুট করে তার আতিকের কথা মনে পড়ে গেল, না চাইতেও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমি মানে কি সবার শুধু প্রয়োজন? আতিককে এত ভালোবাসার পরেও হাজার কমতি রয়ে গেছে তার, হয়তো তাই অনেক কমতি রয়ে গেছে, নাহলে অন্য স্পর্শে কিভাবে গেল সে? আচ্ছা, আতিক বাসায় আসার পরে যদি আমি জিজ্ঞেস করি বাইকের পেছনে মেয়েটা কে ছিল, সে কি বলবে? আতিক বাসায় ফিরবে অনেক রাত করে, এসে খাবেও না। আজ কোথায় ছিলে তুমি? আতিক ভ্রু দুটো কুঁচকে বলল, মাথার কি তার ছিঁড়ে গেছে? অফিসে গেছিলাম, সেটা কি তুমি দেখোনি? মায়া শান্ত স্বরে জিজ্ঞেস করলো। বাইকের পেছনে মেয়েটি কে ছিল? রাগী চেহারায় আতিক বলল, মায়া প্লিজ, তোমার এসব সন্দেহ আমার একদম ভালো লাগে না, জাস্ট অসহ্য লাগে। মায়া ফোন বের করে তাদের ছবিটা দেখালো। আতিক কিছুটা ভীতি মুখ করলো, তারপরে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমার কলিগ ছিল ওইটা, আজ বাহিরে একটা মিটিং ছিল, সেখানে যেতে হয়েছে আমাদের। কলিগ? সে তো ভালো কথা, কিন্তু এত আষ্টে ফিষ্টে জড়িয়ে ধরে কেন? মায়া, লো ক্লাসওয়ালা কথা বলো না। বাইকের পিছনে এভাবে ধরে থাকাটা নর্মাল ব্যাপার, তোমার মতো বাইকের পিছনে না ধরে বসা নর্মাল নয়। মায়া ছলছল চোখে তাকিয়ে বলল, আমি তোমাকে অন্য মেয়ের সংস্পর্শে দেখতে পারি না আতিক। প্লিজ মায়া, এবার ফেস কাঁদুনি শুরু করো না তো। এমনি সারাদিন অফিস করে আমি খুব ক্লান্ত, তার উপর বাসাতে এসেও শান্তি নেই। আমার কান্না তোমার কাছে অভিনয় মনে হয়? আতিক কোনো কথার উত্তর না দিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে ফোন হাতে নিয়ে অন্য পাশ হয়ে শুয়ে পড়ল। মায়া একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেই নিজেকে বলছে, আতিককে যদি জিজ্ঞেস করা হয় তো কথোপকথনগুলো ঠিক এই রকমই হবে। রাত 11টা বাজে। আতিক এখনো বাসায় ফেরেনি। অফিস ছুটি হয় 8টায়, আর আতিক এখনো ফেরেনি। মায়া খাবার টেবিলে রোজকার মতো অপেক্ষা করছে আতিকের জন্য। দেরি করে ফেরাটা তার রোজকার অভ্যেস। মায়া আতিককে যদি জিজ্ঞেস করে এত দেরি কেন হলো, তাহলে তার সোজা উত্তর দেয় আতিক। আমি সব কৈফিয়ত তোমাকে দেওয়ার প্রয়োজন মনে করি না। মায়া শান্ত হয়ে বলে, আচ্ছা কৈফিয়ত দিও না, কিন্তু বাসায় একটু তাড়াতাড়ি ফিরো প্লিজ। আমার যখন ইচ্ছে হবে তখন ফিরবো। এই কথার বিপরীতে কোনো কথাই মায়া আর বলে না। কলিং বেলের আওয়াজে মায়ের ভাবনায় ছেদ পড়ে। দরজা খুলে দেখে আতিক এসেছে। কোনো কথা না বলেই আতিক ঘরে প্রবেশ করলো। মায়া শুধু বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার বাড়ছি। আমি খেয়ে এসেছি, আমার ক্ষুধা নেই। বলেই হনহন করে হেঁটে চলে গেল আতিক। মায়া খাবার টেবিলে একবার চেয়ে দেখে নিল, নিজেও ঘরে চলে গেল। মায়া সোজা বারান্দায় চলে আসলো, কারণ রাতের বেলা শুইলেই কাশিটা বেড়ে যায়। কাশির জন্য আতিকের সেই বিরক্ত মুখের কথা
আর সে শুনতে চায় না। আতিক ওয়াশরুম থেকে এসে দেখে মায়া বারান্দায় দাঁড়িয়ে আছে। সে জানে মায়া খায়নি, তার এসব ঢং একদম ভালো লাগে না। যার ক্ষুধা লাগবে এমনি খাবে, আদুরি সোহাগী কণ্ঠে খাবার মুখে দেওয়া যাবে না। আতিক সোজা খাটে গিয়ে শুয়ে পড়ল। মায়া আকাশ দেখছে আর রবের কাছে নিজের আর্জি পেশ করছে। আমার জীবনটা এমন কেন? কেন এত ভালোবাসার কাঙালিনী আমি? কেন কোনো এক অবহেলার সংসার তার? সে তো শুধু একটু ভালোবাসা চেয়েছিল, কেন তার কপালে কোনো সুখের সংসার হলো না? তবে মনে মনে হাজার শুকরিয়া আদায় করছে আল্লাহর দরবারে তাকে এত ভালো একটা রোগ দেওয়ার জন্য। আতিক এমন কেন হয়ে গেছে? আজ তো মায়ের রিপোর্ট দিয়েছে, কই একবারও তো আতিক জিজ্ঞেস করেও দেখলো না তার রিপোর্টে কি এসেছে। গত কয়েকদিন ধরে সবাই লক্ষ্য করছে মায়া এখন বেশ অন্যমনস্ক থাকছে, কারোর সাথে তেমন কোনো কথা বলে না, যে যা হুকুম দেয় তা কোনো প্রশ্ন ছাড়াই করে দেয়। শাফিক জিজ্ঞেস করেছিল, মায়ার রিপোর্টে কি রোগ এসেছে? মায়া বলেছে। রিপোর্ট নর্মাল, কোনো সমস্যা নেই। এই কথাটা শাশুড়ি মা শুনে মুখ বেঁকিয়ে বলেছিল, জানতাম আমি এসব অভিনয়, তাছাড়া কিছুই নয়, শুধু শুধু টাকা নষ্ট। টাকা কি গাছে ফলে নাকি? মায়া কথাগুলো শুনেছিল আর মুচকি হেসেছিল। মায়ের মনটা আজ একদমই ভালো নেই। আতিক অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মায়া আতিকের মুখের দিকে চেয়ে আছে। আতিক একবার মায়ার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলল, কিছু কি বলবে? হ্যাঁ, আমি আমার বাবার বাড়িতে যেতে চাই কিছু দিনের জন্য। কি মাথা ঠিক আছে? কোথাও যাচ্ছ না তুমি? মায়া কিছুটা জোর খাটিয়ে বলল, গত 1 বছরে আমি আমার বাবার বাড়িতে যাইনি এবং কোনোদিন বায়না ধরে বলিনি যে যাবই, কিন্তু এখন আমি যেতে চাচ্ছি। তুমি চলে গেলে বাড়ি সামলাবে কে? তাই আমি বলছি, যখন না তো না। আমি যখন ছিলাম না তখন কিভাবে বাড়ি চলেছিল? মায়া, অফিস যাওয়ার টাইমে আমার মুডটা খারাপ করো না। আতিক চলে যেতে গেলে মায়া পিছন থেকে বলে, আমি যাব বলছি তো যাবই। তোমার পরিবার, তোমার মা বাবাকে নিয়ে এত টেনশন, আর আমি গত 1 বছর ধরে তোমার মা বাবার সাথে দেখা অবধি করিনি। আতিক থেমে গিয়ে পিছন ফিরে মায়ের দিকে তাকিয়ে বলল, যদি আমার কথার অবাধ্য হয়ে বাবার বাড়িতে যাও তো আর এই বাড়িতে প্রবেশ করতে পারবে না। নিমিষেই মায়ের চোখ পানিতে ভিজে উঠল। এই মানুষটা কে? সে এত ভালোবেসেছিল? এই মানুষটার জন্য পুরো ফ্যামিলির অবাধ্য হয়ে তাকে বিয়ে করেছিল? মায়া চোখের পানি মুছে বলল, আচ্ছা, আসবো না আর। আতিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের দিকে। কি বলে তুমি? আমার অবাধ্য হয়ে তুমি যাবেই? হ্যাঁ, যাব। এই, তোমার পাখনাগুলো কে গজাতে সাহায্য করলো শুনি? নতুন কেউ এলো নাকি জীবনে? মায়া এবার অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসি থামিয়ে বলল, যার চরিত্র যেমন তার কাছে তেমনই মনে হয়। আতিক মায়ের কথায় অগ্নিমূর্ত ধারণ করে মায়ের সামনে এসে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়টা এতটা জোরেই ছিল যে মায়ের দুর্বল শরীর তা নিতে পারল না, ছিটকে পড়ে গেল মাটিতে। ঠোঁটের কোণে রক্ত, আর হুংকার করে বলল, কি বললি তুই? আমার চরিত্র খারাপ? তোর এত বড় স্পর্ধা? মায়া ছলছল চোখে আতিকের দিকে তাকিয়ে রইল। আতিকের চিৎকার চেঁচামেচিতে শ্বশুর শাশুড়ি আর শফিক তাদের ঘরে আসলো। মায়াকে আর পড়ে থাকতে দেখে শফিক দৌড়ে গিয়ে মায়াকে উঠালো। ভাবি, কি হয়েছে তোমার? ঠোঁটে রক্ত কেন? ভাইয়া, তুই ভাবিকে মারছিস? শ্বশুর মশাই বলল, হাতে কি হয়েছে? এত চেঁচামেচি করছো কেন? আর বৌমার গায়ে হাত তুলছো তুমি? আতিক কোনো কথাই বলছে না, আর মায়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কারোর উত্তর না পেয়ে শাশুড়ি মা বলে ওঠে, নিশ্চয় মায়া কোনো ভুল করেছে। এমনি এমনি তো আর আমার ছেলে গায়ে হাত তুলতে যাবে না। সাফিক কিছুটা বিরক্ত হয়ে বলল, তুমি চুপ করবে মা। কি হয়েছে সেটা তো তুমি জানো না, আর না জেনেই দোষ গুণ বিচার করতে শুরু করে দিয়েছো। শ্বশুর মশাই ঝাঁঝালো কণ্ঠে বলল। কি হলো? চুপ করে আছো কেন? বৌমার গায়ে হাত তুলছো কেন? আতিক তখন রাগী চেহারায় বলল, তোমাদের সাদের বউ আমাকে চরিত্রহীন বলেছে। আতিকের কথা শেষ করার সাথে সাথেই শাশুড়ি মা আগাগোড়া না জেনেই মায়াকে কথা শোনাতে লাগলো। কি, আমার ছেলেকে চরিত্রহীন বলা? তোমার সাহস কি করে হয়, হ্যাঁ? মায়া কান্না ভিজা কণ্ঠে বলল, আমি মোটেই আতিককে চরিত্রহীন বলিনি। চরিত্রহীন বলনি তাহলে আমার ছেলে বুঝি মিথ্যা বলছে? কি শুরু করলে তুমি? বৌমার কাছ থেকে আগে ভালো করে শুনতে দাও। কি হয়েছে? কি হয়েছে তুমি বলো তো। আমি আমার বাবার বাড়িতে যেতে চেয়েছিলাম, আতিক যেতে দেবে না বলছে। আমি জোর করে বলেছি আমি যাবই, তাই আপনার ছেলে বলেছে। আমি তার অবাধ্য হওয়ার সাহস পেলাম কোথায়? নতুন কেউ এলো নাকি জীবনে?
তাই আমি বলছি যার চরিত্র যেমন সে মানুষকে তেমনই ভাবে। আতিক তখন মায়ার কথা কেড়ে নিয়ে বলল। দেখছো কি বলেছে আমাকে বাবা? শাফিক তখন বলে ওঠে। তুই নিজেই তো প্রথমে ভাবিকে চরিত্রহীন বলে সন্দেহ করে কথাটা বললি ভাইয়া। শাশুড়ি মা শাফিকের কথায় খেপে গিয়ে বললেন। তুই চুপ কর, বড়দের মাঝে এত কেন কথা বলিস? যা এখান থেকে তুই। আমি ভুল কি বলছি মা? আমি তোকে এখান থেকে যেতে বলছি। শাফিক একবার মায়ার দিকে তাকিয়ে মন খারাপ করে চলে গেল। শ্বশুর বাবা বললেন। সব বুঝলাম, তো তুমি কি চাচ্ছ এখন? বাবার বাড়িতে যেতে চাও? মায়া জোরালো কণ্ঠে উত্তর দেয়। হ্যাঁ, আমি কিছুদিনের জন্য যেতে চাচ্ছি। আমার খুব মনে পড়ছে মা বাবার কথা। শাশুড়ি মা বলল। মানে বাড়ি ঘর রেখে এখন বাবার বাড়িতে সফর করতে বের হবে? শাশুড়ি মায়ের কথায় পাত্তা না দিয়ে শ্বশুর বাবা বললেন। তার আগে আতিকের কাছে তোমায় মাফ চাইতে হবে। মায়া একটা তাচ্ছিলের হাসি দিয়ে আতিকের কাছে মাপ চাইল। আতিক বলল। তার মানে তার বাবার বাড়িতে যাচ্ছে নাকি বাবা? হ্যাঁ, এই নিয়ে আর একটা কথাও বলবে না? সামনে থাকা চেয়ারে সজোরে একটা লাথি মেরে আতিক ঘর থেকে বের হয়ে যায়। একে একে সবাই চলে যায়। মায়া আয়নার সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিল। কাপা কাপা হাতে গালে হাত দিল। নিজেকেই নিজে বলল। বউ হওয়ার আগে তোকে বিনা দোষে ভুল স্বীকার করার ট্রেনিং নেওয়া লাগতো মায়া। মায়ের ভিতরের ক্ষতগুলো আলগা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এতক্ষণ যেই কান্নাটা সে চেপে রেখেছিল, এখন সেটা আর বাদ মানছে না। ধপ করে মায়া মাটিতে বসে পড়ে হাউমাউ করে কাঁদছে। এ কেমন জীবন বিধাতা আমার! বুক ফাটা কান্নার সাথে তার আরো আগে থেকে সম্পর্ক, তারপরেও এই কান্নাকে সে আজ অবধি কাবু করতে পারলো না। অঝোর ধারায় কাঁদছে মায়া। না, তার কান্নার কোনো শব্দ বাহির থেকে শব্দ নেই, কিন্তু তার ভিতরটা চিৎকার করে কাঁদছে। বিকাল 4টা বাজে। মায়া রাতের রান্নাটা তাড়াতাড়ি শেষ করে নিল। সবকিছু ফ্রিজে উঠিয়ে রাখলো। মায়া ব্যাগ প্যাক করছে। গালে 5টা আঙুলের দাগটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কিভাবে এই দাগ মুছবে বুঝতে পারছে না। হঠাৎই মনে পড়লো বরফ দিলে হয়তো তেমন বোঝা যাবে না। মায়ের রান্নাঘরে গেল। ফ্রিজ থেকে বরফ বের করে সামনে তাকাতেই দেখে সাফিক তার দিকে তাকিয়ে আছে। মায়া মুচকি হেসে বলল। তোমার কিছু লাগবে শাফিক? তোমার কি ক্ষুধা লাগছে? নুডলস করে দিব? বরফ কি করবে? গালের দাগকে ধামাচাপা দিবেন তাই? মায়া তেমন কিছু বলল না। বরফ তো গালে যাবে, গালে দাও ভাবি। এই বাড়িতে শুধু এই একটা মানুষ আছে যে মায়ার সাথে সুন্দর করে কথা বলে। মায়া সাফিককে খুব স্নেহ করে। কখন যাচ্ছ তুমি ভাবি? এই তো বের হব। একটা কথা বলবো, রাখবে? মায়া মুচকি হেসে বলল। কেন নয়? আমার ভাইয়ার কথা আমি রাখবো না কেন? কি বলবে বলো। মায়া গালে বরফ ধরে রেখেছে। ভাবি, তুমি একবারে চলে যাও এখান থেকে। আর কখনো এসো না এই অবহেলার সংসারে। এখানে কেউ তোমার কদর করবে না, সবাই তোমার প্রয়োজন ব্যবহার করবে। সাফিকের চোখের কোণে পানি। তোমার এসব কষ্ট আমার একদম ভালো লাগে না ভাবি। তুমি কেন মুখ বুজে সহ্য করো? অন্যায়ের বিরুদ্ধে কথা বলো না কেন? মায়া সাফিকের কথা শুনছে নির্বাক হয়ে। যাক, কেউ তো আছে যে মায়ের কথা চিন্তা করে। মায়া সাফিকের কাছে গিয়ে চোখের পানিটা মুছে দিল। এসব কি বলছোটা কি তুমি বলো তো? যেই মানুষটার হাত ধরে নিজের পরিবারের অবাধ্য হয়ে তাকে বিয়ে করেছো, সেই মানুষটা আদৌ কি তোমার আছে বলো আমায়? তুমি ভাইয়াকে ছেড়ে দাও, তাহলে বুঝতে পারবে তোমার কদর। মায়া চেয়ার এগিয়ে দিয়ে বলল। এখানে বসো শাফিক চুপচাপ। তোমার কি মনে হয় তোমার ভাইকে ছেড়ে দেওয়ার চিন্তা করিনি কখনো? যতবার ওকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি, তার মধ্যে একটু যদি তোমার ভাই আমাকে আপন করার চেষ্টা করতো, তাহলে আমাকে তাকে ছেড়ে দেওয়ার কথা কোনোদিন চিন্তা করতে হতো না। সহজ ভাষায় বলি, তোমার ভাইকে আমার নেশার মতো লাগে, এমন নেশা যেটা তিলে তিলে আমায় মৃত্যুর দিকে ঠেলে দেবে, কিন্তু তুমি ছাড়তে পারবে না। আর আমি এই অবহেলার সংসার থেকে মুক্তি সেদিন নিব যেদিন আমার মৃত্যু হবে, আর সেটা খুব শীঘ্রই হবে। সাফিকের শেষের কথায় কিছুটা ঘাবড়ে গেল। মানে কি করতে চাচ্ছ তুমি ভাবি? মায়ার চোখের পানি টলমল করছে। সাফিককে সেখানে রেখে দৌড়ে নিজের ঘরে চলে যায়। সাফিকের মনটা কেমন করে উঠল। ভাবি কি বললো বুঝলাম না। মায়া গালে বরফ লাগিয়ে রাখছে। বারবার চেষ্টা করছে চোখের পানি আটকাতে, কিন্তু চোখ তার কথা শুনছে না। মায়া রেডি হচ্ছে। মাথায় চুলে চিরুনি দিতেই মায়া বুঝতে পারলো তার চুল চুল এমনিতেই উঠে আসছে। মায়া নিজের চুল হাতে নিয়ে তাকিয়ে আছে। মায়ের ইচ্ছে করছে না এখন কাঁদতে। বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে মায়া চুল আর আঁচড়ালো না, এমনিতেই খোপা রেখে দিল। মায়া বাবার বাড়িতে চলে এসেছে। দরজার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। দরজাতে করাঘাত করার কেন জানি সাহস পাচ্ছে না সে। বুকের ভেতরটা ধুক ধুক
করছে। এতদিন পর নিজের মা বাবার মুখ দেখবে সে। মনের ভিতর এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। দোটানা ভেঙে দরজায় করাঘাত করলো মায়া। কিছুক্ষণ পর দরজা খুলে দেওয়া হলো। সামনে মায়ার বোন ইয়া দাঁড়িয়ে আছে। মায়াকে দেখেই এক লাফে জড়িয়ে ধরলো। আপু তুই আসছিস? মায়া পরম আদরে ইয়াকে জড়িয়ে ধরলো। মায়াকে ছেড়ে দিয়ে জোরে জোরে মারকে ডাকতে লাগলো।